দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো দেখো, তোমরা যারা বর্তমান মাদ্রাসা থেকে দাখিল নবম ও দশম শ্রেণীতে পড়তেছো মানবিক বিভাগে, তাদের জন্য এই ইসলামের ইতিহাস সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো যে A+ পেতে হলে প্রত্যেকটি সাবজেক্টেই 100-র মধ্যে 100 পেতে হবে। তো দেখো, ইসলামের ইতিহাস যে সাবজেক্টটি রয়েছে, এখানে তোমাদের ইসলামের যুগের যে যুগের যেই কথাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে বর্ণনা দেওয়া আছে। তো আজকে আমরা এই ইসলামের ইতিহাসে যে প্রথম অধ্যায় রয়েছে সেটি হচ্ছে পার্ক ইসলামী পটভূমি ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। এই প্রথম অধ্যায়ের আমরা যে প্রথম পরিচ্ছেদ রয়েছে পার্ক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা, এই প্রথম পরিচ্ছেদের সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা প্রথম পরিচ্ছেদে চলে যাই। তো দেখো, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ পার্ক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। ওকে, তো দেখো আমরা শুরু করি। আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমি যেখানে বলবো যে এটা নোট করে নাও, তোমরা যদি সেটা নোট করে নাও তোমাদের জন্য অবশ্যই ভালো হবে, কেননা এটা হচ্ছে তোমাদের নৈবিত্তিকেও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনও আসতে পারে, অথবা তোমরা যে সৃজনশীল লেখো, সৃজনশীলে যে কখন আমরা যে প্রশ্নগুলো আসে সাধারণত ওটাতেই আমরা ভালো মার্ক অর্জন করে নিতে পারি। তোমরা চাইলে এগুলো নোট করার মাধ্যমে ওগুলো অর্জন করে নিতে পারো। তো দেখো, পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। তাহলে ইসলামের প্রাণকেন্দ্র কাকে বলা হয়? পবিত্র আরব ভূখণ্ডকে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয়। এটাই হচ্ছে তোমার একটা নৈবিত্তিক হতে পারে। দেখো, ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে আরব ভূমি ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তাহলে আরব ভূমি কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত? আরব ভূমি হচ্ছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। তাহলে কোন দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা? আরবের মাটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম শিলা। তাই পবিত্র কুরআনে আরবের মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে। তাহলে পবিত্র কুরআনে কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে? আরবের মক্কা নগরীকে। একে বলা হয় আদি নগরী। যেমন এই যে উম্মুল কুরা, এই শব্দটার অর্থ হচ্ছে আদি নগরী। ধারণা করা হয় যে প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তাআমা প্রদেশের কাছে আরাবা নামক স্থান ছিল। তাহলে কোথায় আরাবা নামক স্থান ছিল? তায়ামা প্রদেশের কাছে। সেই আরাবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে কোন শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে? আরাবা শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। ইয়ারাব ছিল কাহতানের পুত্র সন্তান। তাহলে ইয়ারাব কে ছিল? কাহতানের পুত্র সন্তান। আর কাহতান ছিল দক্ষিণ আরবীয়দের পূর্বপুরুষ। অন্য একটি তথ্য থেকে জানা যায় যে হিব্রু ভাষায় প্রচলিত আবাহার শব্দটি আরব শব্দের সমার্থক। আরব এবং আবাহার দুটি শব্দের সমার্থক বাংলা শব্দ হলো মরুভূমি। অপরদিকে পাশ্চাত্য অঞ্চলের লোকগণ আরবীয়দের সারাসিনী হিসাবে অবহিত করেন। তাহলে দেখো, অপরদিকে পাশ্চাত্য অঞ্চলের লোকগণ অর্থাৎ পশ্চিম অঞ্চলের লোকগণ আরবীয়দের সারাসিনী হিসাবে অবহিত করেন। সাহারা শব্দ থেকে উৎপন্ন সারাসিনী শব্দের অর্থ হলো মরুভূমি। তাহলে সারাসিনী শব্দের অর্থ কি? মরুভূমি। এটা তোমাদের নৈবিত্তিকে আসতে পারে। আবার আরব শব্দের আবিধানিক অর্থ হলো বাগ্মিতা। আরব শব্দের আবিধানিক অর্থ কি? বাগ্মিতা। আরববাসীরা বাগ্মী হওয়ায় পৃথিবীতে তাদের দেশের এরূপ নামকরণ হয়েছিল। আরবের অধিকাংশ স্থান মরুময় ছিল বলে এরূপ নামকরণ করা হয়ে থাকতে পারে। ওকে, তারপর দেখো, প্রাচীন আরবের ভূপ্রকৃতি। পবিত্র আরব ভূখণ্ড পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ কোনটি? পবিত্র আরব ভূখণ্ড। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ভূখণ্ডের 3 দিকে সমুদ্র ও একদিকে স্থল দ্বারা বেষ্টিত। তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে।
এর পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। তবে ভূপ্রকৃতির দিক থেকে আরব ভূমি সিরিয়া ও মেসোপটেমিয়া মরু অঞ্চলের অংশ ছিল। ধারণা করা হয় আরব ভূমি সাহারা ভূমির অন্তর্ভুক্ত ছিল। তাহলে আরব ভূমি কোন ভূমির অন্তর্ভুক্ত ছিল? সাহারা ভূমির অন্তর্ভুক্ত ছিল। দেখো, লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালা আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়ে থাকে। লক্ষণীয় যে সমগ্র আরব ভূখণ্ড পশ্চিম থেকে পূর্ব দিকে অপেক্ষাকৃত ঢালু। পূর্ব দিকে ওমান পর্বতমালা, দক্ষিণ অঞ্চল নিচু এবং কিয়দাংশ ঢালু, মানে কিছু অংশ ঢালু। উত্তরে নজদ একটি উচ্চ মালভূমি। পাহাড় ও মালভূমি ছাড়া বাকি অংশ মরু অঞ্চল এবং অনুর্বর ভূমি। দেখো, পাহাড় ও মালভূমি ছাড়া বাকি যে অংশগুলো ছিল সেগুলো হলো মরু অঞ্চল এবং অনুর্বর ভূমি। তারপর কী বলা হয়েছে? আরবের উত্তর অংশে রয়েছে নুফুদ। তাহলে আরবের কোন দিকে নুফুদ রয়েছে? উত্তর অংশে, বা সাদা লালচে বালিযুক্ত অঞ্চল। তাহলে সাদা বা লালচে বালিযুক্ত অঞ্চল বলা হয় আরবের উত্তর অংশে যে নুফুদ রয়েছে সে অংশকে। কোথাও বা উঁচু ঢিবি, আবার কোথাও বা বালিয়াড়িতে পরিণত হয়ে উত্তর আরবের এক বিস্তীর্ণ অঞ্চলে আবৃত করে রেখেছে। এর প্রাচীন নাম হলো আল বাদিয়া। তাহলে এর প্রাচীন নাম কি? আল বাদিয়া। উত্তরে নুফুদ থেকে দক্ষিণে আল রাব আল খালি পর্যন্ত বিস্তৃত লাল বালিযুক্ত আদ্দাহানা বা লাল ভূমির দক্ষিণ পূর্ব দিকে এক বিরাট বক্ররেখা বরাবর 60 মাইল বেশি বিস্তীর্ণ। কয় মাইল বেশি বিস্তীর্ণ? 600 মাইলের বেশি বিস্তীর্ণ। পুরনো মানচিত্রে আদ্দাহানা সাধারণত আল রাব আল খালি, অর্থাৎ এই যে আল রাব আল খালি বা ফাঁকা অঞ্চল নামে অবহিত। আয়তন, আরব ভূখণ্ডের আয়তন 10,27,000 বর্গমাইল। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আরব ভূখণ্ড কত, আয়তন কত? 10,27,000 বর্গমাইল। তারপর দেখো, প্রাচীনকালে ভূমধ্যসাগরের স্রোতধারা উপদ্বীপকে প্লাবিত করে কিছুটা তৃণময় ও মানুষের বসবাসযোগ্য করে তোলে। এটা হচ্ছে সেই মানচিত্র। তারপর কী বলা হয়েছে? ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতির দৃষ্টিকোণ থেকে আরবকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে ভৌগোলিক পরিচিতির দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। গ্রিক ভূগোলবিদদের মতে এ ভাগগুলো হলো মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল ও উর্বর অঞ্চল। মরু অঞ্চল ও পার্বত্য অঞ্চল ব্যতীত আরবের উর্বর তৃণ অঞ্চল হিজাজ, নজদ, ইয়েমেন, হাজরামাউত এবং ওমান এ কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। ইসলামের প্রাণকেন্দ্র হিজাজ আরব দেশের মধ্যভাগে অবস্থিত এবং মক্কা, মদিনা ও তায়েফ এর 3টি প্রধান শহর। দক্ষিণ আরবের অবস্থিত হাজরামাউত, ওমান ও ইয়েমেনের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ও ব্যবসা বাণিজ্য ও কৃষিকার্যের জন্য খুবই বিখ্যাত। অপরদিকে মরু অঞ্চল ছিল খরতাপে বিদগ্ধ ও গুল্মশূন্য, বসবাসের অনুপযোগী উত্তপ্ত এলাকা। কখনো কখনো মরু অঞ্চলের বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়, অর্থাৎ গরম হাওয়া প্রবাহিত হয়। তারপর দেখো, আবহাওয়া। আরব উপদ্বীপটি অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে অন্যতম। পূর্ব ও পশ্চিম সমুদ্র বেষ্টিত হলেও সেই জলরাশির এখনকার ভূমি সিক্ত করতে পারে না, কারণ আরব ভূমি অধিকাংশ আফ্রিকা ও এশিয়ার দৃষ্টিবিহীন বিপুল প্রান্তর। তাই তারা আবহাওয়া অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্যই বেশি। দক্ষিণ সমুদ্র থেকে অবহিত কারণেই জলবাহী মেঘ ওঠে, কিন্তু মরুর বালুঝড় তা বাতাসেই শুষে নেয়। ফলে সেই মেঘ যখন আরবের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প আর অবশিষ্ট থাকে না। ওমান, হাজরামাউত, হিজাজ প্রকৃত উপকূলবর্তী অঞ্চল ও পানি বিধৌত উপত্যকায় সামান্য বৃষ্টিপাত হয়। চাষের উপযোগী বৃষ্টিপাত হয়ে ইয়েমেন ও আসির প্রদেশে। ইয়েমেনের আধুনিক রাজধানীর নাম হলো সানা। সমুদ্র হতে 700 ফুট
উৎসে অবস্থিত এবং এটি আরবের অন্যতম সুন্দর স্বাস্থ্যকর স্থান। এটা তোমাদের অনেক সময় আসে যে আরবের সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি, সেটি হলো সানা। কারণ সানা এটা সমুদ্র থেকে কত ফুট উঁচুতে অবস্থিত? 700 ফুট। তো আজকে তোমাদের আমি এই পর্যন্ত ক্লিয়ার করে দিলাম। এরপরে আমরা আলোচনা করব, দেখো, আরব উপদ্বীপের বৈশিষ্ট্য। আপাতত তোমরা এটা ভালো করে পড়ো এবং তোমরা যারা এই প্রথম পরিচ্ছেদের MCQ সিকিউর উত্তর নিতে চাও নোট হিসাবে, তারা আমার কাছে একদম ফ্রিতে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তোমরা সেটা পড়লে প্রায় 50% থেকে 80% কমন পেতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।